নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে এই ভালো লাগা গল্প চ্যানেলের পক্ষ থেকে আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই অনবদ্য উপন্যাস দম্পতি। গল্প পাঠে আমি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প দম্পতি। চুয়াডাঙ্গা যাইবার বড় রাস্তার দুপাশে দুইখানি গ্রাম, দক্ষিণ পাড়া ও উত্তর পাড়া। দক্ষিণ পাড়ায় মাত্র ৭-৮ ঘর ব্রাহ্মণের বাস, আর বনিয়াদি কায়স্থ বসু পরিবার এ গ্রামের জমিদার। উত্তর পাড়ার বাসিন্দারা বিভিন্ন জাতির, ইহাদের জমিদার ও কায়স্থ, উপাধিও বসু। উভয় ঘরই পরস্পরের জ্ঞাতি। বসুগণ গ্রামের মধ্যে বর্ধিষ্ণু, কিন্তু দুঃখের বিষয় ইহাদের কাহারও মধ্যে সদ্ভাব নাই। রেষারেষি ও মনোমালিন্য প্রায়ই লাগিয়াই আছে। দক্ষিণ পাড়ার নিচে কুসুম বামনির দ নামে একটি প্রকাণ্ড পুরাতন জলাশয়ের ভাগ বাটোয়ারা লইয়া উভয় ঘরের মধ্যে আজ 10 বৎসর পূর্বে প্রথম ঝগড়ার সূত্রপাত হয়। বড় তরফের সত্যনারায়ণ বসু একদিন সকালে লোকজন লইয়া সেখানে মাছ ধরিতে গিয়া দেখিলেন ছোট তরফের গদাধর বসু অপর পাড়ে তাহারই পূর্বে আসিয়া জেলে নামাইয়া মাছ ধরিতেছেন। এখন সত্যনারায়ণ বসু কৈফিয়ত চাহিলেন। তিনি বর্তমানে তাহাকে জিজ্ঞাসা না করিয়া গদাধরের এমন আচরণের হেতু কি? কিন্তু গদাধর তদুত্তরে যাহা বলিলেন সত্যনারায়ণ বসুর পক্ষে তাহা সম্মানজনক নয়। কেননা তাহার কথার মধ্যে একটা শ্লেষ ছিল। সত্যনারায়ণ বসুর বড় ছেলে কলিকাতায় লেখাপড়া করিতে যাইয়া বকিয়া গিয়াছিল। তাহার শখের দেনা মিটাইতে সত্যনারায়ণকে সম্পত্তির কিছু অংশ বিক্রয় কোবালা করিয়া চুয়াডাঙ্গায় কুণ্ডুদের গদি হইতে প্রায় 1002 টাকা সংগ্রহ করিতে হয়। বসু বংশের এই শৌখিন ছেলেটির কথা ঘুরাইয়া গদাধর এমন ভাবে বলিলেন যাহাতে সত্যনারায়ণের মনে বড় বাজিল। দুজনের মধ্যে সেই হইতে মনোমালিন্যের সূত্রপাত। তারপর উভয় তরফে ছোট বড় মামলা মোকদ্দমা, এমনকি ছোটখাটো দাঙ্গা পর্যন্ত হইয়া গিয়াছে। মুখ দেখা দেখি অনেক দিন হইতে বন্ধ। গদাধর বসুর বয়স 32-33। ম্যালেরিয়াগ্রস্ত চেহারা, রং শ্যামবর্ণ, তবে বসু বংশের দৈহিক ধারা অনুযায়ী বেশ দীর্ঘাকৃতি। ম্যালেরিয়ায় বছরের মধ্যে 6 মাস ভুগিলেও গদাধরের শরীরে খাটিবার শক্তি যথেষ্ট। উভয় তরফের মধ্যে তাহারই অবস্থা ভালো। আশেপাশের গ্রাম হইতে সুবিধা দরে পাট কিনিয়া মাড়োয়ারি মহাজনের নিকট বেচিয়া হাতে 2 পয়সা করিয়াছিলেন। এই গ্রামেরই বাহিরের মাঠে তাহার টিনের চালাওয়ালা প্রকাণ্ড আড়ত। গ্রামের বাহিরের মাঠে আড়ত করিবার হেতু এই যে আড়তটি যে স্থানে সেটি 2টি বড় রাস্তার সংযোগস্থল। একটি চুয়াডাঙ্গা যাইবার ডিস্ট্রিক্ট বোর্ডের বড় রাস্তা, আর অপরটি লোকাল বোর্ডের কাঁচা রাস্তা। সেটি বানপুর হইতে কৃষ্ণনগর পর্যন্ত গিয়াছে। চুয়াডাঙ্গা ও কৃষ্ণনগরগামী পাটের গাড়ি এইখান দিয়াই যায়। পথের ধারে গাড়ি ধরিয়া পাট নামাইয়া লইবেন, এই উদ্দেশ্যেই এই উভয় রাস্তার সংযোগস্থলে আড়ত ঘর তৈরি করিয়াছেন। গদাধর বসু বৎসরে বিস্তর পয়সা রোজগার করেন, অর্থাৎ কলিকাতার হিসাবে বিস্তর না হইলেও পাড়াগাঁ হিসাবে দেখিতে গেলে বৎসরে 5-6 হাজার টাকা নিট মুনাফা সিন্দুকজাত করার সৌভাগ্য তাহার ঘটে। প্রতিবেশী মহলে সে
ঈর্ষার ও সম্ভ্রমের পাত্র। গদাধরের প্রকাণ্ড পৈতৃক বাটিটি বট অশ্বত্থ গাছ গজাইয়া খিলান ফাটিয়া কার্নিশ ভাঙিয়া নষ্ট হইয়া গিয়াছে। সেকালের অনেক জানালা দরজায় চাঁচের বেড়া বাঁধিয়া আব্রু রক্ষা করিবার বন্দোবস্ত। তবু সেই বাড়িতেই গদাধর পুত্র পরিবার লইয়া চিরকাল বাস করিয়া আসিতেছেন। অথচ টাকা হাতে থাকা সত্ত্বেও গদাধর কেন যে বাড়ি মেরামত করেন না, কেন নিজের পছন্দ মতো নতুন ছোট বাড়ি আলাদা করিয়া তৈরি করেন না, ইত্যাদি প্রশ্ন মনে ওঠা স্বাভাবিক। বিশেষত যাহারা বাহিরের দিক হইতে জিনিসটা দেখিবেন। ইহার কারণ আর যাহাই হোক, গদাধরের কৃপণতা যে নয় ইহা নিশ্চিত। তাহার কারণ গদাধর আদৌ কৃপণ নহেন। প্রতি বৎসর জাঁকজমকের সঙ্গে দুর্গোৎসব ও কালী পূজা করিয়া গ্রামের শূদ্র ভদ্র তাবৎ লোককে ভোজন করাইয়া থাকেন। গরিবদের মধ্যে বস্ত্র বিতরণও করেন। সম্প্রতি কুসুমবাবনীর দর উত্তর পারে একটি বাঁধানো স্নানের ঘাট করিয়া দিয়াছেন। তাহাতে মিত্রপক্ষের মতে প্রায় ৩০০ টাকা খরচ হইয়া গিয়াছে। তবে শত্রুপক্ষ বলে মেজ তরফ নির্বংশ হইয়া যাওয়ায় উভয় ঘরের সুবিধা হইয়াছে। ভিটার পুরাতন ইটগুলি সত্যনারায়ণ ও গদাধর মিলিয়া 10 হাত বাড়াইয়া লুট চালাইতেছে। তাই বিনামূল্যে সংগৃহীত পুরাতন ইটের গাঁথুনি বাঁধা ঘাটে আর কত খরচ পড়িবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যাক, এসব তো বাজে কথা। আসল কথা, গদাধর গ্রামের মধ্যে একজন সঙ্গতিশালী ও সাহসী লোক। একবার গদাধরের বাড়িতে ডাকাত পড়িয়াছিল। গদাধর হাঁক ডাক করিয়া লোকজন জড়ো করিয়া, এমনকি নিজে রামদা হাতে লইয়া হৈ হৈ শব্দে গ্রাম মাতাইয়া ছুটিয়াছিলেন। কিন্তু ডাকাতদের টিকিও দেখা যায় নাই। একদিন গদাধর আড়তে বসিয়া কাজকর্ম দেখিতেছেন, আর পুরাতন মোহরি ভড়মশায় কাছে বসিয়া কাগজপত্র লিখিতেছেন। আজ গদাধরের মনটা খুব প্রসন্ন। তাহার কারণ, এইমাত্র কলিকাতার মহাজন বেলেঘাটার আড়ত হইতে সংবাদ পাঠাইয়াছে যে তাহার পূর্বের পাটের চালানে মন পিছু মোটা লাভ দাঁড়াইবে। গদাধর মোহরীকে বলিলেন, ভড়মশাই, চালানটা একবার মিলিয়ে দেখলেন? আগে হ্যাঁ বাবু। 7.5 আনা খরিদ্দরের উপর টাকায় 2 পয়সা আড়তদারি, আর গাড়ি ভাড়া ধরুন ওই 2 আনা, ধরুন ওই 8 আনা 10 আনা। তা ওরা বিক্রি করেছে কততে? 14.5 আনা বাবু। ওদের আড়তদারি বাদ দিন, টাকায় 1 আনা। নানা ভড়মশাই, ওইটি বেশি হচ্ছে। আপনি বরং সিঙ্গি মশাইদের একটা চিঠি লিখে দিন। আড়তদারিটার সম্বন্ধে বলছিলাম বাবু, ও নিয়ে আরবারে কত তো লেখালেখি হলো জানেন। ওরা ওর কমে রাজি হবে না। আমরাও অন্য কোনো আড়তে দিয়ে বিশ্বাস করতে পারবো না। সব দিক দিয়ে বিবেচনা করলে বাবু, ও আড়তদারি আমাদের না দিয়ে উপায় নেই। ওদের চটালে কাজ হবে না বাবু। পুজোর সময় দেখলেন তো। ও, তা বটে। তা বাদ দিন ওসব কথা। তা কত মনের চালান যেন? 550 আর খুচরো 87। এমন সময় বাহির হইতে আড়তের কয়াল মৃদুষা আসিয়া বলিল, মৌরি মশাই, কাঁটা ধরাবো? মাল নামছে যে গাড়ি থেকে। ক গাড়ি? আগে 2 গাড়ি। এলো পাট, কালকের খরিদ। তা ভিজে আছে? তা তো দেখলাম না। আপনি আসুন না একবার বাইরে। গদাধর ধমক দিয়া কহিলেন,
মোহরি মশাই না গেলে ভিজে কি শুকনো পাট দেখে নেওয়া যায় না? দেখে নাও গে না, দিন দিন কচি খোকা সাজছ যে। নিধুসা কাঁচা কয়াল নয়, কয়ালি কাজে আজ ৩০ বছর নিযুক্ত থাকিয়া মাথার চুল পাকাইয়া ফেলিল। কাঁটায় মাল উঠাইবার আগে মালের অবস্থা যাচাই করাইয়া লওয়ার কাজটা আড়তের কোনো বড় কর্মচারীর দ্বারা না করাইলে ভবিষ্যতে ইহা লইয়া অনেক কথা উঠিতে পারে। এমনকি একবার দেখাইয়া লইলে পরে বিক্রেতার সহিত যোগ সাজসে মন মন ভিজা পাট কাঁটায় তুলিলেও আর কোনো দায়িত্ব থাকে না, তাহাও সে জানে। বাবুরা ইহার পর আর তাহাকে দোষ দিতে পারিবে না। তবুও সে গদাধরের কথার প্রতি সমীহ করিয়া বিনীতভাবে বলিল, তা যা বলেন বাবু, তবে মোহরি বাবু পাট ভালো চেনেন তো, তাই বলছিলাম আর কি। মোহরি মশাই পাট চেনে আর তুমি চেনো না? আর এত পাট চেনাচিনির কি কথাই হলো? হ্যাঁ, হাত দিয়ে দেখলে তো বোঝা যায় পাট ভিজে কি শুকনো। নিধু কয়াল বিরক্তি না করিয়া চলিয়া গেল। মোহরির দিকে চাহিয়া গদাধর বলিলেন, জানেন বড়মশাই, এই নিদেটা দিন দিন বড় বেয়াদব হয়ে উঠছে, মুখোমুখি তর্ক করে। ভর মহাশয় তাহার উত্তরে মৃদু হাস্য করিলেন মাত্র, কোনো কথা বলিলেন না। ইহার কারণ গদাধরের চণ্ডালের মতো রাগে ইন্ধন যোগাইলে এখনই চটিয়া লাল হইয়া নিধু কয়ালকে বরখাস্ত করিতে পারেন। কিন্তু ভর মহাশয় জানেন নিধুসা চোর বটে, তবে সত্যই কয়ালি কাজে সে ঝুনা লোক। গেলে অমনটি হঠাৎ জুটানো কঠিন হইবে। সন্ধ্যা হইয়া গেল। এই সময় কে একজন বাইরে কাহাকে কি বলিতেছে শোনা গেল। না না, এখন দেখা হবে না, এখন যাও। গদাধর হাঁকিয়া বলিলেন, কে রে নিধু? কে একজন ফিকির সন্ন্যাসী বাবু। কথার শেষ ভালো করিয়া হইতে না হইতেই একজন পাঞ্জাবি সাধু ঘরে ঢুকিল। তাহার হলদে পাগড়ি পরা, হাতে বই। সে ধরনের সাধুর মূর্তির সঙ্গে পরিচয় আমাদের সকলেরই আছে। ইহারা সাধারণত রামেশ্বর তীর্থে যাইবার জন্য পাথেয় সংগ্রহ করিতে ৭ সমুদ্র ১৩ নদী পার হইয়া বাংলাদেশে আসিয়া গৃহস্থের ঘরে ঘরে হাত দেখিয়া বেড়ায় ও প্রবল পাকা হরিতকি, দুর্লভ ধরনের শালগ্রাম ইত্যাদি প্রত্যেক ভক্তকে বিনামূল্যে বিতরণ করিয়া থাকে। পাথে ও খোরাকি বাবদ ৫ টাকার কম লয় না। গদাধর বলিলেন, কি বাবাজি, কাহা সে আসতা হ্যায়? সাধু হাসিয়া বলিল, কলকাতা, কালী মাই কি থান সে। হাত দেখলাও। ও, বসো বাবাজি। গদাধর হাত প্রসারিত করিয়া দিলেন। সাধু বলিল, অঙ্গঠি উতারলেও। মোহরি বলিলেন, বাবু, আংটি খুলে নিতে বলছে হাত থেকে, খুলুন। গদাধর তখনই সোনার আংটিটি খুলিয়া হাতের অঙ্গুলি প্রসারিত করিয়া সাধুর দিকে হাত বাড়াইয়া দিলেন। সাধু বলিল, চাঁদি ইয়ানে সোনা হাত মে রাখছ, হাত মে চাঁদি রাখ, নেই তো হাত कैसे देखेगा। এ কথা শুনিয়া বাক্স হইতে একটি টাকা বাহির করিয়া হাতে রাখিয়া গদাধর সাধুর মুখের দিকে চাহিয়া রহিলেন। সাধু হাতখানা ভালো করিয়া উল্টাইয়া পাল্টাইয়া দেখিয়া গম্ভীর হইয়া বলিল, तेरा बहुत बुरा दिन आता, इन साल यानी दूसरों साल से बहुत कुछ गड़बड़ हो जाएगा। গদাধর ভালো হিন্দি না বুঝিলেও মোটামুটি জিনিসটা বুঝিলেন, কিন্তু তিনি আবার একটু নাস্তিক ধরনের লোক।
তাই কৃত্রিম দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, দেখা যাক। কেয়া কিছু না, বলতা है বেশ, कुछ जाग करने होगा, परमात्मा का कृपा से अच्छा हो जाएगा। करोगे? ना ना बाबाजी, এখনো সব হোগা টোকা নেই, अभी जाओ। अच्छा बेटा, तेरा खुशी। বলিয়া খপ করিয়া হাতের টাকাটি তুলিয়া লইয়া বেমালুম ঝুলির মধ্যে পুরিয়া সাধু বলিল, আচ্ছা, রাম রাম বাবু। গদাধর একটু অবাক হইয়া বলিলেন, এটা কি হলো বাবাজি, টাকাটা নিলে যে? अरे बेटा, दक्षिणा तो चाहिए, नहीं दक्षिणा देने से कोई काम अच्छा नहीं बनता। हाँ। সাধু আর ক্ষণমাত্র বিলম্ব না করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। এখন গদাধর বেকুবের মতো বসিয়া রহিলেন। ভড়মশাই বলিলেন, দেখলেন তো, টাকাটা দিব্যি কেমন নিয়ে গেল। সব জোচ্চোর জোচ্চোর, ও সাধু না হাতি। একটা টাকার গাড়ি জল দিয়ে নিয়ে গেল বিকেলবেলা, আরো বলে কিনা তোমার খারাপ হবে। আরে দূর দূর। দুই একজন বলিল, তাই বললে নাকি বাবু? আরে শুনলে না কি বললে? তাই তো বললে। তারপর ও প্রসঙ্গ ঝাড়িয়া ফেলিয়া দিবার চেষ্টায় গদাধর মোহরের দিকে চাহিয়া জোর গলায় বলিলেন, তা যাকে বড়মশাই, বেলেঘাটার গদিতে একখানা চিঠি সুবিধা মতো করে ফেলুন চট করে। আগে কি লিখব? আরে ওই তো আড়তদারির কথাটা নিয়ে প্রথমে লিখুন, হারাধন সিদ্দিকেই চিঠিখানা লিখুন। কেমন? লিখবেন যে নমস্কার পূর্বক নিবেদন মিদম, আপনাদের এত নম্বর চালান যথাসময়ে হস্তগত হইয়াছে। আপনারা এতবার লেখালেখি সত্ত্বেও টাকায় একানা করিয়া আড়তদারি বজায় রাখিয়াছেন দেখিয়া। কথাটি শেষ হইল না। ঠিক এই সময় গদাধরের পত্তনি মৌজা সুন্দরপুরের একটি প্রজা ঝুড়িতে করিয়া কয়েকটি ছোট বড় কপি আনিয়া গদির সামনে নামাইতে চিঠি লেখানো বন্ধ করিয়া গদাধর তাহার দিকে চাহিয়া বলিলেন, কিরে রতিকান্ত, ভালো আছিস তো? তোর এতে কি? আগে বাবু, এই কয়েকখানি কপি আপনার জন্য এনেলাম। এবার কাঠা দশেক জমিতে কপি হয়েছে তো, তা বৃষ্টির অভানে সে পারতে পারল না বাবু। তার উপর নেগেছে কাঁচ কুমড়ে পোকা, পাতা কেটে কেটে ফেলায় রোজ সকালে বিকেলে এত এত। বলিয়া রতিকান্ত হাত দিয়া কীট দ্বারা কর্তিত পাতার পরিমাণ দেখাইল। গদাধর বলিলেন, তোর ফুল মন্দ হয়নি তো বাবু? এ তো বেশ ফুল বেঁধেছে রে। হ্যাঁ, তা যা, বাড়িতে দিয়ে এসে একটু জল গুড় খেয়ে আয় গে, যা। ভড়মশাই বলিলেন, বাবু, তারপর আর কি লিখব? আজ থাক ভড়মশাই, সন্ধে হয়ে এলো, আমার আবার একটু মুখুজ্জে বাড়িতে কাজ আছে। রতিকান্ত, আয় আমার সঙ্গে। আর ভড়মশাই, আপনি একটা কপি রাখুন। না না বাবু, আপনার বাড়িতে থাক, আমি আবার কেন? আরে তাতে কি, আমরা আর কত খাবো? রতিকান্ত, দাও দাও, একখানা ভালো দেখে ফুল নামিয়ে দাও দেখি। নিয়ে যান না। রতিকান্তকে লইয়া যাইবার পূর্বে গদাধর বলিলেন, তাহলে ক্যাশটা আপনি সঙ্গে করে নিয়ে যাবেন, কি বলেন? না আমি নিয়ে যাব? তাহলে একটু বসতে হয় বাবু, ক্যাশ বন্ধ করি, মিলিয়ে দিই। ও আচ্ছা, বেশ, বসি।
বাবু, ও বেলা ও আটানা হাওলাতে কার নামে লিখবো? ও, ও যা হয় একটা করুন না, ধুলি খরচ বলে লিখুন। ঢোল শহরত করতেই হবে, আজ না হয় কাল, ওই লিখুন। আর বাবু, এবেলার এই 1 টাকা, কোন 1 টাকা? এই যে সাধু নিয়ে গেল। ও, ওটা আমার নামে খরচ লিখুন। বেটা তো আচ্ছা ধাপ্পাবাজি করে টাকাটা নিয়ে গেল, কি আর করব, ওই আমার নামে লিখুন। ওই জন্যেই আংটি খুলতে বলেছিল বাপু, এইবার বোঝা যাচ্ছে। হ্যাঁ, সেই তো, কারণ সোনা তো আংটিতেই রয়েছে। আবার চাঁদি কি হবে যদি বলি? হ্যাঁ, আংটি তো আর আঙুল থেকে টেনে খুলে নিয়ে শটকান দেওয়া যায় না। আরে বাবা, ডাকাত ডাকাত, এক্কেবারে ডাকাত, এদের সব কথা মিথ্যে। কথাগুলো গদাধর যেরূপ জোর দিয়া বলিলেন, তাহাতে মনে হইল তিনি তাহার বোকামির জন্য নিজে যেমন লজ্জিত হইয়াছেন, আবার সাধু সম্বন্ধে ভড়মশায়ের নিকট হইতেও কটূক্তি শুনিতে পাইলে যেন কিছুটা আশ্বস্ত হন। কিন্তু ভড়মশায় দেবদ্বিজে অসাধারণ ভক্তিমান বৃদ্ধ ব্যক্তি। মনিবের মন জোগাইবার জন্য তিনি সাধুর প্রতি অবিশ্বাসসূচক কোনো কথা বলিতে রাজি নন। সুতরাং তিনি চুপ করিয়াই রহিলেন। সন্ধ্যার কিছু পরে গদাধর বাড়ি ফিরিলেন। তখন তাহার স্ত্রী অনঙ্গমোহিনী রান্নাঘরে ছিল। এখন স্বামীর সাড়া পাইয়া বাহিরে আসিয়া বলিল, আজ সকাল সকাল এলে যে, কি ভাগ্যি! কেন? কাজ মিটে গেল তাই এলাম। তা একটু চা খাওয়াবে না? আমি ভাতটা চড়েছে তো, দাঁড়াও, নামিয়ে করে দিচ্ছি। কি ব্যাপার, তুমি রাঁধছো নাকি? হ্যাঁ, আজ তো পিসিমার সন্ধ্যের পর থেকে ভীষণ জ্বর এসেছে, তিনি উঠতেই পারেন না, তা রাঁধবেন কি করে? ও, তাই তো, দাঁড়াও, কাল একবার ডাক্তার ডাকি। প্রায় তো ওর জ্বর হতে লাগলো। ডাক্তার ডাকিয়ে কি করবে বলো? উনি তো আর ডাক্তারি ওষুধ খাবেন না। তা তুমি বা কদিন এইভাবে রাঁধবে? তা বললে কি হবে, যে কদিন পারি। বাড়ির লোক কি না খেয়ে থাকবে? গদাধর আর কোনো কথা না বলিয়া নিজের ঘরে গিয়া বসিলেন। কিছুক্ষণ পরে চাকর তামাক সাজিয়া দিয়া গেল। এই চাকরটির ইতিহাস বেশ নতুন ধরনের। ইহার নাম গৈবী, বাড়ি নেপাল। গদাধরের বাবার আমলে একদিন সে এই গ্রামে আসিয়া ইহাদের আশ্রয় প্রার্থনা করেছিল। সে আজ 17-18 বছর আগেকার কথা। সেই হইতেই গৈবী এখানে থাকে এবং কথাবার্তায় সে পুরা বাঙালি। তাহাকে বর্তমানে নেপালি বলিয়া চিনিবার কোনো উপায় নাই। গদাধর বলিলেন, এই গৈবী, কাল একবার শরৎ ডাক্তারের কাছে যেতে হবে রে। পিসিমার জ্বর হয়েছে, বড্ড ভুগছেন। এবার নিয়ে তো 5 বার জ্বরে পড়লেন। পিসিমা তো কারো কথা শুনবে না বাবু। আমি বলি, তুমি পুকুরে ছেন করবে না, করলেই তোমার জ্বর ধরবে। তা কারো কথা শুনবার লোক নয়। এখন যে জ্বর হলো, এখন কে ভুগবে? হ্যাঁ, ঠিক, তুই ঠিক বলেছিস। শোন, কাল সকালেই ডাক্তারের কাছে যাবি, কেমন? সকালে কেন বাবু? এখন বললে এখনই যেতে পারি। হ্যাঁ, না না, এখন থাক, এখন যেতে হবে না, তুই এখন যা। বাবু, ভালো কথা, এক সাধু বাবাজি আপনার আড়তে গিয়েছিল। হ্যাঁ, গিয়েছিল। কেন বলতো? ও তো আগে এখানে এলো,
বলে, বাবু কোথায়? বাবুর সাথে ভেট করব। আমি বলে দিলাম, বাবু আড়তে আছে। তাহলে সত্যি গিয়েছিল? তার যাবে না, একটা টাকার ঘাড়ে জল দিয়ে নিয়ে গেল। 1 টাকা বাবু? কেন, কি হলো? আরে হবে আবার কি, ফাঁকি দিয়ে জোর করে নিয়ে গেলে যা হয়। এই সময় অনঙ্গ চায়ের বাটি হাতে করিয়া ঢুকিতে ঢুকিতে বলিল, কে গা, কে ফাঁকি দিলে? গদাধর হাসিয়া বলিলেন, ঠকবার মজা কি জানো? যে ঠকে সে তো ঠকেই, আবার উপরন্তু 5 জনের কাছে কৈফিয়ত দিতে দিতে প্রাণ যায়। বেশ, তাহলে দিও না কৈফিয়ত, কে চায় শুনতে? আরে না না, শোনো শোনো। না, শুনি তো আমার বড় দিব্যি। তা না যদি শোনাই, তবে আমারও অতি বড় দিব্যি। অনঙ্গ এবার হাসিয়া বলিল, না না, বলো, কি হলো শুনি। গদাধর সাধুর ব্যাপার বলিলেন। অনঙ্গ শুনিয়া কেমন একটু অন্যমনস্ক হইয়া গেল। পরে কি ভাবিয়া বলিল, তুমি যদি সাধুকে বাড়িতে আনতে তো বেশ হতো। কেন? কেন আবার? আমার হাতটা দেখাতাম। তোমার হাত? তোমার হাত আবার কি দেখবে? দিব্যি তো আছো। কেন, দেখালে দোষ কি? আরে দূর, ওরা কি জানে, ওসব আমার বিশ্বাস হয় না। তুমি নাস্তিক বলে সবাই তো নাস্তিক নয়। তা তুমি কি দেখাবে? আয়ু? তাও দেখাতাম বই কি। দেখাতাম তোমার আগে মরি কিনা। কেন কেন, তোমার আবার এসব কেন? এসব কেন? যদি মেয়ে মানুষ হতে তবে বুঝতে। ও, তা যখন হয়নি তখন আফসোস করে লাভ নেই। তা এখন চাটা খাবে, নাকি জুড়িয়ে তো জল হয়ে গেল? বলিয়া গদাধর চায়ের পেয়ালা মুখ হইতে নামাইয়া রাখিলেন। স্বামীর কথায় চাটুকু শেষ করিয়া অনঙ্গ ঘরের বাহিরে যাইবার উপক্রম করিতেই গদাধর বলিলেন, আরে একটু দাঁড়াও না ছাই। অনঙ্গ হাসিয়া বলিল, এখন বসলে কি চলে? ওদিকে রান্না বান্না সবই বাকি। তা হোক, বসো একটু। অনঙ্গ স্বামীর সংস্পর্শ হইতে বেশ কিছু দূরে বসিয়া বলিল, আচ্ছা নাও, এই বসলাম। অর্থাৎ সে এখন সূচি বস্ত্র পরিয়া রান্না করিতেছে। নাস্তিক গদাধরের আড়ত বেড়ানো কাপড় পরনে সে এখন স্বামীর সঙ্গে ছোঁয়াছুঁয়ি করিতে রাজি নয়। গদাধর মুচকি হাসিয়া বলিলেন, ছুঁয়ে দিই? কি বললে? ছুঁয়ে দেবে? তাহলে থাকলো হাঁড়ি উনুনে চড়ানো, সে হাঁড়ি আর নামবে না। তা ভালোই হলো, কারো খাওয়া হবে না। কারো খাওয়ার জন্য আমার দায় পড়েছে ভাববার। শুধু ছেলে মেয়েরা কষ্ট পাবে না খেয়ে, আমার সেইটাই ভাবনার কথা। ও বেশ, আমার কাছে স্পষ্ট কথা, স্পষ্ট কথার কষ্ট নেই। সে তো বটেই। অনঙ্গ হাসিতে লাগিল। তাহার বয়স 27-28। প্রথম যৌবনের রূপ লাবণ্য কবে ছড়িয়া গেলেও এখনো অনঙ্গ রূপসী। এখনো তাহার চারিদিকে চাহিয়া দেখিতে ইচ্ছে করে। রং যে খুব ফর্সা তা নয়, উজ্জ্বল শ্যাম বলিলেই ভালো হয়। কিন্তু অনঙ্গর মুখের গড়নের মধ্যে এমন একটা আলগা চটক আছে, চোখ এমন টানা টানা, ভ্রু যুগল এমন সরু ও কালো, ঠোঁট এমনই পাতলা, বাহু দুটির গড়ন এমন নিটল,
মাথার চুলের রাশ এমন ঘন ও ঠাস বোনানো, এবং হাসি এমন মিষ্টি যে মনে হয় সাজিয়া গুজিয়া মুখে স্নো পাউডার মাখিয়া বেড়াইলে এখনো অনঙ্গ অনেকের মুন্ডু ঘুরাইয়া দিতে পারে। নারীর আদিম শক্তি ইহার মধ্যে যেন এখনো নির্বাপিত আগ্নেয়গিরির গর্ভে সুপ্ত অগ্নির মতোই বিরাজমান। গদাধর বলিলেন, সাধু আজ আমার হাত দেখে কি বলেছে জানো? কি গো? আমার নাকি শীঘ্রই খুব খারাপ সময় হবে। হ্যাঁ। ও মা, সে কি গো? তাই তো বললে। দেখো, তোমার সবটাতে হাসি আমার ভালো লাগে না। তুমি যেমন কিছু জানো না, বোঝো না, সবাই তো তোমার মতো নয়। তারপর বলো, সাধু বাবা কি বললেন? আরে ওই তো বললাম। সত্যি এই কথা বলেছে? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, বড়মশাই জানে, জিজ্ঞেস করো। ও মা, শুনে যে হাত পা আসছে না গো। হ্যাঁ, তুমি রেখে দাও তো, ভণ্ড সাধু সব কোথাকার, ওদের আবার কথা ঠিক। এইবার অনঙ্গ ঝাঁঝের সহিত বলিল, ওই তো তোমার দোষ। কাকে কি চটিয়েছ, কি বলে গিয়েছে? তুমি জানো ওরা সব করতে পারে, ওদের নামে অমন তুচ্ছ তাচ্ছিল্য করতে আছে, ওই দোষেই তোমার ভুগতে হবে দেখছি। তা সাধুকে কিছু দাওনি? গদাধর হাসিয়া উঠিয়া হাতে চাঁদি বসানো এবং সাধুর টাকা তুলিয়া লওয়ার বর্ণনা করিলেন। অনঙ্গ বলিল, হেসো না হেসো না, যাক, তবুও কিছু দক্ষিণা প্রণামী পেয়ে গিয়েছেন তো তিনি। আমার এখানে আগে এসেছিলেন, তখন যদি জানতাম আমি ভালো করে সেবা ভোগ দিতাম, মনটা খুশি করে দিতাম বাবার। ওরা সব পারেন। বলিয়া অনঙ্গ হাত জোড়ো করিয়া কড়ি কাঠের দিকে চোখ তুলিয়া চাহিয়া উদ্দেশ্যে প্রণাম করিল। গদাধরের দোষ এই যে স্ত্রীর কাছে গম্ভীর হইয়া থাকিতে পারে না। এখন অনঙ্গর কাণ্ড দেখিয়া হাসি চাপিয়া রাখা গদাধরের পক্ষে দুঃসাধ্য হইয়া দাঁড়াইল। প্রথমটা হাসি চাপিতে গিয়া শেষকালে ভালো ফল হইল না। ঘরের মধ্যে মনে হইল যেন একটা হাসির বোমা বুঝিবা ফাটিয়া পড়িল। অনঙ্গ রাগে ফরফর করিতে করিতে ঘরের বাহির হইয়া গেল। গদাধরের তখন আর এক পেয়ালা হইলে মন্দ হইত না, কিন্তু স্ত্রীকে চটাইয়াছেন সে আশা বর্তমানে নির্মূল। তিনি ডাকিলেন, গৈবী। গৈবী বাহির বাটি হইতে উত্তর দিল, যাই বাবু। ওরে শোন এদিকে, একটু তামাক দে, আর একবার দেখে আয় তো কলকাতা থেকে মুখুজ্জে বাড়ির নির্মল বাবু এসেছে কিনা। এখনই যাবো বাবু, তামাকটা দিয়ে তারপর দেখে আয়, বুঝলি? আর যদি আসে তো ডেকে নিয়ে আসবি। এই সময় অনঙ্গ আবার ঘরে ঢুকিয়া পড়িল। কেন, নির্মল বাবুকে ডাকছো কেন শুনি? সে খোঁজে তোমার দরকার কি? দরকার আছে, নির্মল বাবুর সঙ্গে তোমাকে মিশতে দেব না। আরে আমি কি ছেলে মানুষ? ছেলে বুড়োর কথা নয়, সে এসে কেবল তো টাকা ধার করে নেয় আর দেয় না, গায়ের সকলের কাছে নিয়েছে। তুমি জানো, এমনকি মিনির বাপের কাছ থেকেও 7 টাকা নিয়ে গিয়েছে। আর তোমার কাছ থেকে তো অনেক টাকা নিয়েছে, সে কিছু দিয়েছে? দিক না দিক, তোমার সেসবে খোঁজে দরকার কি? হ্যাঁ, তুমি মেয়ে মানুষ, বাইরের সব কথায় থেকো না, বুঝলে? নির্মলের ব্যাপার লইয়া সেদিন ভরমশাই আড়তে ও গদাধরকে দু একটা কথা বলিয়াছিল, কিন্তু গদাধর জেদি লোক, যাহাকে লইয়া ঘরে বাহিরে তার উৎপীড়ন,
তাহাকে তিনি কখনোই ত্যাগ করিতে পারেন না, করিবেনও না। আসলে নির্মল মুখুজ্জে এ গ্রামের ঈশ্বর হরি গাঙ্গুলির জামাই। শ্বশুরকুল নির্মূল হওয়াতে বর্তমানে শ্বশুরের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে ভোগ দখল করিতেছে। লোকটি সর্বদাই অভাবগ্রস্ত, এ কথাও ঠিক, কারণ আয়ের অনুপাতে তাহার ব্যয় বেশি। এমন সময় নির্মল মুখুজ্জে আসিয়া বাহির হইতে হাঁকিল, গদাধর আছো নাকি হে? আসবো? গদাধর উত্তর দিবার পূর্বেই অনঙ্গ বলিল, উত্তর দাও তো মজা দেখিয়ে দেব। গদাধর হাসিয়া ফেলিলেন, বলিলেন, তোমার সবটাতেই ভয়, জবাব দিলে আমাকে খেয়ে ফেলবে না তো? না। আরে, ভদ্রলোকের ছেলে বাড়িতে এসেছে, ও আসুক। ইহাদের কথা শেষ হইবার পূর্বেই নির্মল মুখুজ্জে একেবারে ঘরের দোরের কাছে স্বামী স্ত্রীর মধ্যে আসিয়া পড়িল। অনঙ্গ বলিল, কি গো বউ ঠাকরুন, আমাদের বাড়ি যাওয়া একেবারে ছেড়ে দিলে যে? রাগ করলে নাকি গরিবদের উপর? অনঙ্গ নির্মলের কথার ভাবে হাসিয়া বলিল, না না ভাই, রাগ করবো কেন? আসলে কাজ দেখেই তো লোক লোকের বিচার করে, তোমার কাজ দেখেই বলছি। না ভাই, রাগ করিনি। ও, তাই বুঝি? তা যাক, শুনে তবু মনটা জুড়লো। থাক, আর ঠাট্টায় কাজ নেই। এটা ঠাট্টা হলো বউ ঠাকরুন? তা সে যাক, এখন কি খাওয়াবে বলো তো সন্ধেবেলা? সন্ধেবেলা মানে রাত্রিরে? একে রাত বলে না বউ ঠাকুর, এরই নাম সন্ধে। হ্যাঁ, কি আর খাওয়াবো, ঘরে কি বা আছে? আচ্ছা বসুন, দেখছি। গদাধর স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিলেন। দুজনের মধ্যে একটা মিটমাট হইতে দেখিয়া নির্মলের দিকে চাহিয়া বলিলেন, তারপর কি মনে করে এখন বলো? তোমার সঙ্গে তো অনেক কাল দেখা নেই, বলো। বড় ব্যস্ত ছিলাম ভাই, বুঝতেই তো পারছো, আমাদের খেটে খেতে হয়। আমাদেরও উঠোনে পয়সা ছড়ানো থাকে না ভাই, খুঁজে নিতে হয়। আমাদের যে খুঁজতেও মেলে না, সেই হয়েছে মুশকিল। আসলে আজকাল সন্ধ্যাবেলাটা বড় কাজ পড়ে গিয়েছে, নইলে তোমার ওদিকে তো যেতাম। আমারও তাই, নইলে আগে তো প্রায়ই আসতাম। হ্যাঁ, যা বলছিলাম, দেখো ভাই নির্মল, তোমায় একটা কথা বলি। বলছি যে ডিস্ট্রিক্ট বোর্ডে তোমার তো লোক আছে, হ্যাঁ, তা আমায় কিছু কাজ পাইয়ে দাও না, কি বলো? কাজ? নিজের কাজ ফেলে আবার পরের কাজ করতে যাবে কেন দাদা? তাছাড়া ওতে বড় ঝঞ্ঝাট। আহা, ঝঞ্ঝাট সহ্য করতে আর কি, হ্যাঁ, এ আর কি ঝঞ্ঝাট? টাকা রোজগার নিয়ে তো বিষয়, কি বলো? ওতে আমার অসুবিধে হবে না, তুমি চেষ্টা করে দেখো। নির্মল কিছু ভাবিয়া বলিল, কিছু টাকা গোড়ায় ছাড়তে পারবে? কিরকম? না, তোমার কাছে আর ঢাকাঢাকি কি, ওই কিছু টাকা পান খাওয়াতে হবে, আর এই বোঝো তো সব। ও, তা তো বটেই। তা কত? সে তোমায় বলবো খন, আন্দাজ 6-5 কি বেশি কিছু হতে পারে। গদাধর সাগ্রহে বলিলেন,
ও তুমি ভেবো না, তুমি দেখো ভাই, এ টাকা আমি দেব, বুঝলে? তবে আমার আবার পুষিয়ে যাওয়া চাই তো, বুঝলে না? ঘর থেকে তো আর দেব না। আমি সব বুঝি দাদা, সে হয়ে যাবে, যেমন দান তেমনি দক্ষিণে। তা আমায় কবে জানাবে বলো? হ্যাঁ, ওরা কিন্তু টেন্ডার কল করেছে, বুঝলে? 15ই তারিখের পরে আর টেন্ডার বেরোবে না, তুমি দেখো। ও, তা বেশ, তাহলে কাল একবার যাই, গিয়ে দেখে আসি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তাই যাও, যাতে হয়, বুঝলে তো? তোমাকে আর বেশি কি বলবো। এই সময় অনঙ্গ মোহিনী দুখানি রেকাবিতে লুচি, আলু ভাজা আর হালুয়া লইয়া ঘরে ঢুকিয়া দুজনের সামনে রেকাবি দুটি রাখিল। নির্মল হাসি মুখে বলিল, এই তো, এতেই তো আমি বউ ঠাকরুনকে বলি, চোখ পাল্টাতে না পাল্টাতে এত খাবার তৈরি হয়ে গেল। তা এত লুচি আমার রেকাবিতে কেন বউ ঠাকরুন? ও আপনি খান, ও কখানা আপনি এখন খেতে পারবেন। চা খাবেন তো? তা এক পেয়ালা হলে মন্দ হয় না। স্বামীর দিকে চাহিয়া অনঙ্গ বলিল, তোমার কিন্তু 2 পেয়ালা হয়ে গিয়েছে, তোমাকে আর দেব না, কেমন? গদাধর বিমর্ষভাবে বলিল, ও, তা যা হয় করো, তবে না হয় 8 পেয়ালা দিও। না না, সিকি পেয়ালাও না, তারপর রাত্রে যে ঘুম হবে না, মনে নেই? বলিয়া অনঙ্গ মুখ ঘুরাইয়া চলিয়া গেল। নির্মল বলিল, তাহলে দাদা, টাকাটা জোগাড় করে রেখো। শ5 তো, ও আর কি জোগাড় করব, গদির কাছ থেকে নিলেই হবে। তাহলে কাল একবার যাই, কি বলো? হ্যাঁ, যাবে বই কি, নিশ্চয় যাবে। অনঙ্গ চা লইয়া আসিল, গদাধরের জন্য আনে নাই, শুধু নির্মলের জন্য। গদাধর জানেন, তাহার স্বাস্থ্য সংক্রান্ত খুঁটিনাটি লইয়া স্ত্রী বড়ই নির্মম, এখানে হাজার চাহিলেও চা মিলিবে না, সুতরাং তিনি এ বিষয়ে আর উচ্চবাচ্য করিলেন না। নির্মল বলিল, চলো বউ ঠাকরুন, একদিন সবাই মিলে আড়ংঘাটায় যুগল কিশোর দেখে আসি, কি বলো? তা বেশ তো, চলুন না। গদাধর বলিলেন, সে এখন কেন, জ্যৈষ্ঠী মাসে দেখতে হয়তো। কথায় বলে না, যুগল দেখিলে জ্যৈষ্ঠ মাসে পতি সহ থাকে স্বর্গবাসে। অতএব তোমার যদি আমার সঙ্গে স্বর্গবাসে মন থাকে, তাহলে। অনঙ্গ সলজ্জ মুখে বলিল, যাও, সব তাতি তোমার গিয়ে, আমরা এখনই যাব, চলো না, পরে আবার জ্যৈষ্ঠ মাসে গেলেই হবে। আমি কখনো দেখিনি, এখন জ্যৈষ্ঠী মাস পর্যন্ত বাঁচি কি মরি। নির্মল বলিল, ও আবার কি অলক্ষণে কথা বউ ঠাকরুন, মরবেন কেন, বালাই 60। অনঙ্গ হাসিতে হাসিতে চলিয়া গেল। নির্মল বলিল, আমিও এবার চলি ভাই, কাজ আছে, একবার শিবুর মায়ের কাছে যাব। বুড়িটা আজ কদিন ধরে রোজ ডেকে পাঠাচ্ছে, তার ছেলের সন্ধান করে দিতে হবে, দেখি গিয়ে। ও হ্যাঁ, তা তার কোনো সন্ধান পাওনি? সন্ধান কি আর পাবো দাদা, কলকাতাতেই আছে, চাকরি খুঁজতে গিয়েছে তো, 2 দিন পরে এসে হাজির হবে।
এক্ষেত্রে যা হয়, মামার তাড়ায় আর বকুনিতে দেশ ছেড়ে পালিয়েছে। যেমন মামা তেমনি মামি, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। হ্যাঁ, মাঝে পড়ে শিবুর মার হয়েছে বিষম দায়। ভাইয়ের বাড়ি পড়ে থাকে, সহায় সম্পত্তি নেই, আর এই বয়সে যাই বা কোথায়। তার উপর তো ছেলেটির ওই ব্যাপার, কি বলো? আচ্ছা, তাহলে আসি ভাই। দাঁড়াও দাঁড়াও বলিয়া দরজা পর্যন্ত যাইয়া গদাধর নির্মলের হাতে 3টি টাকা গুঁজিয়া দিলেন। আহা, এ আবার কেন? বলিতে বলিতে নির্মল টাকার কটি ট্যাঁকে গুঁজিয়া চলিয়া গেল। গায়ে সে জামা দিয়া আসে নাই, মাত্র গেঞ্জি গায়ে দিয়া আসিয়াছিল। গদাধর বাড়ির ভিতর ঢুকিয়া দেখিলেন অনঙ্গ তখনও বসিয়া বসিয়া একরাশ লুচি ভাজিতেছে। একটু বিস্ময়ের সুরে বলিলেন, এ কি গো, এত লুচির ঘটা কেন আজ বলো তো? হ্যাঁ, কেন আবার? আমি খাবো, আমার কি খেতে নেই? এ সংসারে শুধু খেতেই মরবো, ভালো মন্দ খাবো না? আরে না না, আজ এত কেন তাই বলছি। অনঙ্গ তখন টানিয়া টানিয়া বলিল, এত আবার কত? তুমি খাবে, আমি খাবো, ভরমশাই খাবেন, সবাইকে যে নেমন্তন্ন করেছি আজ, তুমি জানো না? বলিয়া স্বামীর মুখের দিকে কৌতুকোজ্জ্বল হাসি মুখে চাহিতেই গদাধর বুঝিল স্ত্রীর কথা সর্বই মিথ্যা। কেননা স্ত্রীর এই বিশেষ ভঙ্গিটি তিনি আজ 13 বৎসর ধরিয়া দেখিয়া আসিতেছেন। কৌতুক করিয়া মিথ্যা বলিবার পরে ভঙ্গিটি করিয়াই অনঙ্গ নিজের মিথ্যা নিজে ধরাইয়া আসিতেছে চিরকাল। অথচ খুব সম্ভব সে নিজে তাহা বুঝিতে পারে না। গদাধর হাসিয়া বলিলেন, তা ভালোই তো, আমি কি বারণ করেছি? হ্যাঁ? না গো না, আজ শিবুর মাকে রাত্রে এখানে খেতে বলেছি। হ্যাঁ গো। আহা, বুড়িটার বড় কষ্ট, ছেলেটাও অমনি হলো, আর ভাই বউয়ের যা মুখ ঝংকার। ঘুরে নমস্কার বাবা, বুড়িকে দাঁতে পিষতে শুধু বাকি রেখেছে। না দেয় দুটো ভালো করে খেতে, না দেয় পরনে একটা ভালো থান কাপড়। কি করে যে মানুষ অমন পারে? তা বেশ তো, ভালো করেছো, খাওয়াও না। তা আমায় আগে বললে না কেন? হ্যাঁ, একদিনের জন্য যখন খাবে তখন একটু ভালো করেই খাওয়ানো তো দরকার। রাধানগর থেকে সন্দেশ মিষ্টি আনিয়ে দিতাম, আর তার সাথে হলো বা একটু দই, কি বলো? না না, দই ঘরে পেতেছি, খাসা দই হয়েছে, খেয়েও একটু পাতে দেবক্ষণ। মিষ্টি তো পেলাম না, তাই ভাবলাম নারকোলের সঙ্গে ক্ষীর মিশিয়ে সন্দেশ করব। সে কি, এখনো করবে ভাবছো? তা কত রাত্রে বুড়িকে খেতে দেবে? হ্যাঁ, সব তো হয়ে গেল, শুধু লুচি কখানা ভাজা হয়ে গেলেই নারকোল কুড়ে বেটে সন্দেশ চড়িয়ে দেব। আর ক্ষীরটা করে রেখেছি। আর শোনো না, আমায় একটু কর্পূর আনিয়ে দাও না। কর্পূর? আরে বাবা, কর্পূর কি এখন পাওয়া যাবে? আগে থেকে সব বলো না কেন? এ কি আর তোমার কলকাতা শহর? রাধানগরে ভিন্ন জিনিস মেলে। দাঁড়াও, দেখি বিশুর দোকান বন্ধ হয়ে গেছে কিনা, যদি পাওয়া যায় পাঠিয়ে দিচ্ছি। গদাধরের পৈতৃক আমলের ছোট একখানি তালুক ছিল, সেখানে ইহাদের একটি কাচারি ঘর ও বহুকালের পুরানো গোমস্তা বিদ্যমান। বেশ শীত পড়িয়াছে। একদিন গদাধর স্ত্রীকে একখানা চিঠি দেখাইয়া বলিলেন, ওগো শুনছ, আজ সকাল সকাল রান্না করে ফেলো তো,
আমপাড়া ঢবঢবির গোমস্তা পত্র লিখেছে। হ্যাঁ গো, কিছু আদায় তহসিল দেখে আসি। অনঙ্গ পছন্দ করে না স্বামী কোথাও গিয়ে বেশি দিন থাকে। কথা শুনিয়া তাহার মুখ শুকাইয়া গেল। স্বামীর মুখের দিকে চাহিয়া বলিল, কতদিন থাকবেন? তা ধরো যে কদিন লাগে, তবে দিন ৬-৭ ধরে নিতে হবে বোধ হচ্ছে। কেন, এতদিন তো কোনো কালে থাকো না। আমপাড়া ঢবঢবি শুনেছি অতি অজ পাড়াগা, সেখানে খাবে দাবে কি, আর কোথায় থাকবে? গদাধর হাসিয়া বলিলেন, সে ভাবনা তোমার চেয়ে আমার কম নয়, বুঝলে? কারণ আমি সেখানে থাকব। আমাদের সেখানে কাছারি বাড়ি আছে, ভাবনা কি? আর তাছাড়া গাঙ্গুলি মশাই বহুকালের গোমস্তা, ও সব ঠিক করে রাখবে। এই সেদিন অমন সর্দি কাশি গেল, এখনো তেমন করে সেরে ওঠোনি। আর ভারী তোমাদের কাচারি ঘর, সে তো ওই টিনের বেড়া আর খড়ের ছাউনি, গল গল করে হিম আসে। কি করে সেখানে কাটাবে তাই ভাবছি। আচ্ছা, আমি বলি কি, এখন না গেলেই নয়? কি গো? আরে না না, না গিয়া কি পারা যায়? পৌষ কিস্তির সময় এসে পড়ল, যেতেই হবে। তা আজই কেন, না হয় কাল যেও। যেতেই যখন হবে, তখন আর আজকাল করে কি লাভ বলো? বরং যত তাড়াতাড়ি যাওয়া যায়। তাহলে আমায় নিয়ে চলো। হ্যাঁ। কি বললে? তোমাকে? ওই ঢবঢবির কাছারি বাড়িতে? আরে না না, সে জায়গা কেমন তুমি জানো না, তাই বলছো। পুরুষ মানুষে থাকতে পারে, মেয়ে মানুষ থাকবে কোথায়? একখানা মোটে ঘর, সে কি হয়? তবে অতদিন লাগিও না, ২-৩ দিনের মধ্যে চলে এসো। আরে বাবা, কাজ শেষ হলে আমি কি সেখানে বসে থাকবো? চলে আসবো তো। বেলা ২টার পরে গরুর গাড়ি যোগে গদাধর আমপাড়া রওনা হইলেন। ৬-৭ ক্রোশ পথ, মাঠ ও বিলের ধার দিয়া রাস্তা। ঠান্ডা হাওয়ায় সন্ধ্যার দিকে বেশ শীত করিতে লাগিল। গদাধর গাড়োয়ানকে বলিলেন, হ্যাঁ রে, সামনে তো কাপাসডাঙ্গা, তারপর নদী পেরুবি কি করে? জল কত? জল নেই বাবু, হেঁটে পার হওয়া যায়। নদীর ধারে ছোট্ট দোকান। অনঙ্গ ৫-৬ দিনের মতো চাল ডাল মশলা তেল ঘি কিছুই দিতে বাকি রাখে নাই। তবুও গদাধর গাড়োয়ানকে বলিলেন, দেখ তো রে, দোকানে ভালো মুগের ডাল আছে কিনা? গাড়োয়ান জিজ্ঞাসা করিয়া আসিয়া জানাইল, ডাল নাই। ও, তা তবে দেখ ভালো তামাক আছে কি? জানা গেল তামাক আছে, তবে চাষি লোকের উপযুক্ত। ভদ্রলোক সে তামাক খাইতে পারিবে না। এবার গদাধর বিরক্ত মুখে বলিলেন, তা যাকগে, এখন পার হ দেখি। দেখিস, সাবধানে নদীতে গাড়ি নামা। আমি নেমে যাব? না না বাবু, আপনি নামবেন কেন? গাড়িতে বসে থাকুন, ভয় নেই। গাড়ি পার হইয়া ওপারে গেল। লম্বা শিশু গাছের সারি, তলা দিয়া রাস্তা। ক্রমে অন্ধকার নামিয়া আসিল। গদাধর গাড়োয়ানকে বলিলেন, এই দেখ, হুঁশিয়ার হয়ে চল, এ পথ ভালো নয়। গাড়োয়ান পিছন ফিরিয়া তাহার মুখের দিকে চাহিয়াই আবার সামনের দিকে মুখ ফিরাইয়া গরুর লেজ মলিতে মলিতে বলিল, কোন ভয়টার কথা বলছেন বাবু? ভূতির না মানসির? ভূত টুত নয় রে বাবু, মানুষের ভয় বড়। না না বাবু,
কোনো ভয় করবেন না, সেসব এদানিং আর নেই। হ্যাঁ, তুই তো সব জানিস। আর বছর ৩৪ মাসে এ পথে রাধানগরের সাতকড়ি বসাককে যে খুন করলো, মনে নেই? গাড়োয়ান চুপ করিয়া রহিল। তাহাতেই গদাধর যেন বেশি ভয় পাইলেন। বলিলেন, কি হলো, কথা বলছিস নে যে বড়? হ্যাঁ বাবু, কথাটা মনে পড়েছে, তবে তাই বলছি হুঁশিয়ার হয়ে চল। হ্যাঁ, চলুন বাবু, যা কপালে থাকবার হবে সে তো বুঝলাম। এই দেখ, একটু তামাক সাজ দেখি, চকমকি আছে, শোলা আছে, নে সাজ। সত্যই তখন ঘোর অন্ধকার হইয়া গিয়াছে। গদাধরের হাতে টাকা কড়ি নাই সত্য, কিন্তু সোনার আংটি আছে, বোতাম আছে, সামান্য ১০-১২ টাকা নগদও আছে। পল্লীগ্রামের লুটেরা ডাকাতের পক্ষে ইহাই যথেষ্ট। ইহার অপেক্ষা অনেক কম অর্থের জন্য তাহারা মানুষ খুন করিয়াছে বলিয়া শোনা গিয়াছে। গাড়োয়ান কথা বলে না কেন? গদাধর বলিলেন, কিরে জানলি? আগে বাবু, শোলা ভিজে, ওর মুন্ডু দে দেখি আমার কাছে, দে। গদাধরের আসল উদ্দেশ্য তামাক খাওয়া নয়, কথাবার্তায় ও হাতের কাজ লইয়া ভয়ের চিন্তা ভুলিয়া অন্যমনস্ক থাকা। তামাক ধরাইয়া নিজে খাইয়া গাড়োয়ানকে কলিকা দিবার সময় তাহার মনে হইল যেন রাস্তার পাশেই গাছের সারির মধ্যে সাদা মতো কি নড়িতেছে। গাড়োয়ানকে ডাকিয়া চুপি চুপি বলিলেন, এই দেখ, ওই গাছের পাশে কি রে, দেখ দেখ। গাড়োয়ান ভালো করিয়া দেখিয়া বলিল, ও ও কিছু না বাবু, আপনি ভয় পাবেন না। এ পথে গাড়ি চালিয়ে চালিয়ে বুড়ো হয়ে মরতে গেলাম, ভয় ভীতু কিছু নেই বাবু, শুয়ে পড়ুন ছইয়ের ভিতর। গাড়োয়ানের কথায় কিন্তু গদাধরের ভয় গেল না। তিনি ছইয়ের ফাঁক দিয়া একবার এদিক একবার ওদিক দেখিতে দেখিতে দূর হইতে সোনামুড়ির ডোমপাড়ার আলো দেখিলেন। আর ভয় নাই। সোনামুড়িতে লোকজনের বাস আছে, মধ্যে শুধু একটা বড় মাঠ, আর তারপরই ঢবঢবির বিল চোখে পড়িবে। সোনামুড়ি গ্রামে ঢুকিতেই দেখা গেল তাহার কাছারির পেয়াদা মানিক শেখ লণ্ঠন হাতে আসিতেছে তাহাদের আগাইয়া লইতে। মানিক সেলাম করিয়া বলিল, বাবু আসছেন বুঝি? হ্যাঁ রে। গোমস্তা মশাই কোথায়? কাছারিতে বসে আছেন। বাবুর খাওয়ার জোগাড় করতে পাঠালেন মোরে, দুধের বন্দোবস্ত করতে এলাম ডোমপাড়ায়। ও, তা চ গাড়ির সঙ্গে সঙ্গে। কাছারি পৌঁছিয়া গাড়ি রাখা হইল। গদাধর নামিয়া কাছারির মধ্যে ঢুকিতেই গোমস্তা গাঙ্গুলি মশাই লাফাইয়া উঠিয়া বলিলেন, আসুন বাবু, আসুন, আপনার জন্য সন্ধ্যা থেকে বসে আছি। এই আসেন, এই আসেন। বড্ড দেরি হয়ে গেল বাবু, খাওয়া দাওয়ার সব বন্দোবস্ত করে রেখেছি। নমস্কার গাঙ্গুলি মশাই, নমস্কার। তা ভালো আছেন তো? কল্যাণ হোক, বসুন। বলে, বাবুর হাত পা ধোয়া জল এনে তো পাইলে? গদাধর হাত মুখ ধুইয়া নিশ্চিন্ত ভাবে বসিয়া আদায়পত্র সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করিতে লাগিলেন। করিতে করিতে রাত বেশি হইল। নিকটেই ব্রাহ্মণপাড়ায় গাঙ্গুলি মশায়ের বাড়ি হইতে খাবার আসিল। আহারাদি সারিয়া শুইবার সময় গদাধর বলিলেন, রাত্রে এখানে মানিক শেখকে থাকতে বলুন গাঙ্গুলি মশাই। একা থাকা তো, তাও মাঠের মধ্যে কাছারি।
কোনো ভয়ভীত নেই এখানে বাবু, তবে মানিকও এখন থাকবে। আপনি নিশ্চিন্তি হয়ে শুয়ে পড়ুন। গদাধর গৃহস্থ মানুষ, নিজের বাড়ি ছাড়িয়া অন্যত্র শুইতে খুব বেশি অভ্যস্ত নহেন। তাহার কেমন ফাঁকা ফাঁকা ঠেকিতে লাগিল। এ ধরনের ঘরে মানুষ শুইতে পারে, টিনের বেড়ার ফাঁক দিয়া হিম আসিতেছে দস্তুর মতো, অনঙ্গ কাছে নাই। এখন ছেলে মেয়ের কথা মনে পড়িয়া বিশেষ করিয়া কষ্ট হইতে লাগিল। অনেকক্ষণ পর্যন্ত এপাশ ওপাশ করিবার পরে গভীর রাত্রে তন্দ্রা বেশ হইল। শেষ রাত্রে আবার ঘুম ভাঙিয়া গেল। মনে হইল কোথায় শুইয়া আছেন? ঢবঢবির কাছারি বাড়িতে। কেমন যেন একটু ভয় ভয় হইল। ডাকিলেন, মানিক, ও মানিক। মানিক সম্ভবত গভীর নিদ্রায় মগ্ন, সাড়া পাওয়া গেল না। গদাধর আবার ঘুমাইয়া পড়িলেন। ভোর হইলে গদাধর উঠিয়া হাত মুখ ধুইয়া কাছারিতে বসিলেন। প্রজাপত্র আসিতে আরম্ভ করিল। কেহ একটা পাঁঠা, কেহ বা গোটা কতক ডিম, কেহ বা বড় একটা লাউ প্রভৃতি আনিয়াছে জমিদার বাবুকে ভেট দিতে। দেখিতে দেখিতে নানাবিধ জিনিসপত্রে কাছারি ঘর ভরিয়া গেল। তার মধ্যে তরি তরকারি বেশি। বেলা 11টার মধ্যে প্রায় 700 টাকা আদায় হইল। গাঙ্গুলি মশাই বলিলেন, জানেন বাবু, আপনি এসেছেন বলে এই আদায়টা হলো, নইলে এ টাকা আদায় হতে তাই 1 মাস লাগতো। আপনাদের নামে যা হবে আর আমার 1000 বার তাগাদাতেও তা হবে না। তাহলে গাঙ্গুলি মশাই, আজ বাড়ি ফিরতে পারি তো? কেন, আরো কদিন থাকুন। হ্যাঁ, এবার দেখবেন অন্তত 1000 টাকা আদায় হবে। প্রজার অবস্থাও এবারে ভালো, আপনি থাকুন। গদাধর প্রমাদ গণিলেন। প্রবাসে একটা রাত যে কষ্টে কাটাইয়াছেন, আরো কয়েক রাত কাটাইতে হইলেই তিনি গিয়াছেন। এমন ঘরে বেশি দিন বাস করা যায়, বিশেষত এই শীতকালে। গদাধরের পিতা ঠাকুর বৎসরে 2বার করিয়া এখানে তাগাদায় আসিতেন। তিনি এই বছর 5 পরলোকগত হইয়াছেন। ইহার মধ্যে গদাধর আসিয়াছেন বছর 2 পূর্বে একবার, আর এখন এই একবার। গোমস্তা পত্র লিখিয়া আসিতে পীড়াপিড়ি না করিলে তিনি বড় একটা এখানে আসিতে চাহেন না। আসলে আরামে মানুষ হইয়াছেন, এমন ধরনের কষ্ট তাহার সহ্য হয় না। তো যাই হোক, আরো 3 দিন কাটাইয়া প্রায় 1,500 টাকা আদায় হইল। গাঙ্গুলি মশাই খুব খুশি। কাছারিতে একদিন ভোজের বন্দোবস্ত করিলেন। মাতব্বর প্রজারা জমিদারের নিমন্ত্রণে কাছারি বাড়ি আসিয়া পাত পাড়িয়া খাইয়া গেল। আর গদাধর নিজে দাঁড়াইয়া থাকিয়া তাহাদের খাওয়ানোর তদারক করিতে লাগিলেন। সব মিটিয়া গেলে গদাধর গাঙ্গুলি মশাইকে ডাকিয়া বলিলেন, তাহলে গাঙ্গুলি মশাই, এবার আমার যাওয়ার বন্দোবস্ত করুন। আজ হয় না বাবু। হ্যাঁ, আজ রাত্রে আমার বাড়ি সত্যনারায়ণের পুজো, আপনাকে একবার সেখানে যেতে হবে। ও, তা বেশ, তবে কাল সকালেই গাড়ির ব্যবস্থা করে রাখবেন, কেমন? কাল আমিও সঙ্গে যাব বাবু। অতগুলো টাকা নিয়ে আপনাকে একলা যেতে দেব না। সন্ধ্যার পরে গাঙ্গুলি মশায়ের বাড়ি বেশ সমারোহের সহিত সত্যনারায়ণের পূজা হইল। গ্রামের সকলের মধ্যে প্রসাদ বিতরণ শেষ করিয়া গাঙ্গুলি মশাই উঠানে গ্রাম্য তরজা দলের আসর পাতিয়া দিলেন।
ঘুমে চোখ ভাঙিয়া আসা সত্ত্বেও গদাধরকে রাত 12টা পর্যন্ত বসিয়া তর্জা শুনিতে হইল এবং জমিদারি বজায় রাখিতে 5 টাকা বকশিশও করিতে হইল। সকালে রওনা হইয়া গদাধর বেলা 10টার মধ্যে বাড়ি পৌঁছিয়া গেলেন। 5 দিন মাত্র বাহিরে ছিলেন। মনে হইল যেন কতকাল তিনি বাড়ি ছাড়িয়াছেন, যেন কতকাল দেখেন নাই স্ত্রী পুত্রকে। ছোট ছেলে টিপুকে দেখিয়া কাছে বসাইয়া আদর করিয়া তবে তাহার মনে হইল নিজের বাড়িতেই আসিয়াছেন বটে, কিন্তু কতকাল পরে যেন। অনঙ্গ আসিয়া বলিল, এতদিন থাকতে হবে কই বলে গেলে না তো? ভালো ছিলে? আমি কাল পরশু কেবল ঘর বার করছি, এই তুমি আসছো, এই তুমি আসছো, একটা অন্তত খবর দিতে হয় তো। দুজনের কেহ কখনো কাহাকেও ফেলিয়া দীর্ঘদিন থাকে নাই, থাকিতে অভ্যস্ত নয়। নিতান্ত ঘরকোনা গৃহস্থ বলিয়া 5 দিনের অদর্শন ইহাদের পরস্পরের পক্ষে যেন 5 মাসের সমান। অনঙ্গ এই 5 দিনের সমস্ত খুঁটিনাটি খবর জিজ্ঞাসা করিতে বসিল। সেখানে কিরকম খাওয়া দাওয়া হইল, কে রাঁধিল, থাকার জায়গায় সুবিধা কেমন, ইত্যাদি ইত্যাদি। গদাধর সবিস্তরে বর্ণনা করিতে লাগিলেন সেই 5 দিনের ব্যাপার, যেন তিনি কাশ্মীর ভ্রমণ সাঙ্গ করিয়া ফিরিলেন। অনঙ্গ বলিল, কদিন তো ভালো খাওয়া দাওয়া হয়নি, তা আজ কি খাবে বলো? সে যা হয় হবে, তার আগে একটু চা। এত বেলায় চা? সেখান থেকে খেয়ে বেরোনি? গা ছুঁয়ে বলো তো। না না, ওই অমনি 1 পেয়ালা। তবে এখন আর চা খায় না। ওই তোমার দোষ। ভাবলাম গাড়িতে ব্যথা করে শরীরটা নিয়ে এলাম, একটু গরম গরম চা না হলে। আচ্ছা বাবা, দিচ্ছি, তবে 8 পেয়ালা দেব, তার বেশি কখনো পাবে না। গদাধর কিন্তু এ কথা বলিলেন না যে গত 5 দিন কাছারি বাড়িতে মনের স্বাদ মিটাইয়া এবেলা 4 পেয়ালা আর ওবেলা 4 পেয়ালা প্রতিদিন চালাইয়াছেন। আজও সকালে আসিবার আগে 2 পেয়ালা উজাড় করিয়া তবে গাড়িতে উঠিয়াছিলেন। অনঙ্গ চা আনিয়া দিয়া বলিল, শুনছ, নির্মল তোমায় খুঁজে খুঁজে হয়রান। কেন? তা তো আমায় বলেনি, আর রোজ এসে বলে, বৌদি আজ এ খাওয়াও, আজ ও খাওয়াও, বিরক্ত করেছে। ও, তা তাতে কি হয়েছে? বন্ধু লোক, খাবে না? আদর করে কেউ খেতে চাইলে, সে আমি জানি গো, জানি। তোমার বন্ধু খেতে পাইনি তা নয়, আমি তেমন বাপের মেয়ে নই। কেউ খেতে চেয়ে পায়নি এমন কখনো আমার কাছে হয়নি। তা সে যাক, এখন আমাকে কি খেতে দেবে বলো তো? এখন বলবো না, খেতে বসে দেখবে কেমন। ও, তা কি খাওয়াবে শুনি না? কি আবার? পিঠে পুলি পায়েস? ও, তাই নাকি? খুব ভালো। সেখানে বসে বসে ভাবতাম এই শীতকালে একদিন পিঠে মুখে ওঠেনি এখনো। আচ্ছা বেশ, যত খুশি খেও। স্ত্রীর সেবা যত্নের হাত ভালো। অনঙ্গ কাছে বসিয়া স্বামীকে যত্ন করিয়া খাওয়াইল। তারপর পান সাজিয়া ডিবায় আনিয়া বিছানার পাশে রাখিয়া বলিল, ঘুমায় একটু, গাড়িতে আসতে বড্ড কষ্ট হয়েছে না। গদাধর আদর বাড়াইবার জন্য বলিলেন, পিঠটায় যা ব্যথা হয়েছে না, একেবারে শীত দাঁড়ায়, আর গাড়ির ঝাঁকুনি। তা এতক্ষণ বলনি কেন? দাঁড়াও, একটু তেল গরম করে আনি। না না, এখন থাক,
ঘুমিয়ে উঠি তারপর। আমি যাই, মশারি ফেলে দিয়ে আসি, মাছি লাগবে। বৈকালের দিকে গদাধরের ঘুম ভাঙিল। সত্য সত্যই তাহার গায়ে ব্যথা হইয়াছে বটে। তিনি যে স্ত্রীকে নিতান্ত মিথ্যা বলিয়াছেন, এখন দেখা যাইতেছে তাহা নহে। সেদিন সন্ধ্যার দিকে গদাধরের জ্বর আসিল। রাত্রে কিছু খাইলেন না। অনঙ্গ ডাক্তার ডাকাইল, কুইনাইনের ব্যবস্থা হইল। কারণ ডাক্তারের মতে এটা খাঁটি ম্যালেরিয়া জ্বর ছাড়া আর কিছু নয়। পরদিন সকালে নির্মল দেখা করিতে আসিল। অনঙ্গ তখন সেখানে ছিল না। গদাধর বলিলেন, তারপর ভায়া, ওদিকের কিছু হলো? এবার কিছু টাকা ছাড়ো দাদা, ও একরকম হয়েছে। হ্যাঁ গো। তা কত? সে আমি অনেক কষ্টে ৫০০ দাঁড় করিয়েছি। তা কাজ কেমন পাওয়া যাবে? টেন্ডার তো পাঠিয়ে দিয়েছি। তা ১,৫০০ টাকার কাজ হবে বলে মনে হচ্ছে দাদা। ও, তাহলে একরকম পোষাতে পারে, কি বলো? তবে একটা কথা, তোমার বউ দিদি যেন টের না পায়, বুঝলে? নির্মল ধূর্তের হাতি হাসিয়া বলিল, আমি এত কাঁচা ছেলে তুমি ভেবো না দাদা। হ্যাঁ, কাকপক্ষীতেও জানতে পারবে না। তাহলে কাল বিকেলের দিকে চলে এসো, কেমন? টাকা জোগাড় করে রেখে দেব। আজ তাহলে এই পর্যন্ত। এই উপন্যাসের পরবর্তী অংশ শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর কেমন লাগলো অবশ্যই মতামত জানান। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।